আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত বায়োমলিকুলস, যেটা আমরা আলোচনা করব বায়োমলিকুলস। Biomolecules are found within the cell, মেনলি সাইটোপ্লাজম অংশেই ম্যাক্সিমামটা পাওয়া যায়। তো এটা আবার দুটো পার্ট, ম্যাক্রো, আরেকটা হচ্ছে মাইক্রো। অ্যাকর্ডিং টু এনসিইআরটি বিলো 1000 ডাল্টন, এবং এখানে বলা হচ্ছে না 18 to 800, দুটো কথাই কিন্তু বলা আছে। আর অ্যাভব 1000 ডাল্টন যদি তাদের মলিকুলার ওয়েট হয়, মেনলি দেখা যায় এটা 10,000 ডাল্টনের ওপরে হলে পরে মোটামুটি দেখা যায় তারা। ম্যাক্রোর মধ্যে কোনগুলো পড়ে? যেগুলো হচ্ছে আকৃতিতে বড়, যেমন হচ্ছে পলিস্যাকারাইড পড়বে, প্রোটিন পড়বে, তোমার নিউক্লিক অ্যাসিড পড়বে, এগুলো পড়ে যাবে মধ্যে। আর মাইক্রোর মধ্যে যেমন ছোট ছোট মনোস্যাকারাইড পড়বে, অ্যামাইনো অ্যাসিড পড়বে, হ্যাঁ, এই জাতীয় বস্তুগুলো সব এর মধ্যে পড়বে। তো এগুলো আমরা অ্যানালিসিস প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানীরা এটা বার করেছেন। এনসিইআরটির ডিটেলসে আলোচনা করেছে, সেটা আমি সংক্ষেপে খুব চটজলদি বোঝার জন্য নোটেও তোমাদের দিয়ে দিয়েছি। অতএব সেটা যদি ভালো করে একবার দেখে রাখো, তোমাদের একটা দোষ হচ্ছে তোমরা সবসময় দেখে রাখো না নোটটা, ওই যে বাধ্য হয়ে পরে দিতে হয়। তো আগে চেষ্টা করবে নোটগুলো দেখে রাখার, তাহলে সুবিধা হবে। আমরা এনসিইআরটি প্লাস আদার্সের মধ্যে এবার ঢুকব। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলা হচ্ছে? all the elements present in a sample of earth crust, মানে কি লিথোস্ফিয়ারের মধ্যে যে অংশটা পাওয়া যাচ্ছে, are also present in sample of living tissue, সমস্ত প্রকার এলিমেন্টস আর্থ ক্রাস্টে যেটা পাওয়া যাচ্ছে সেটা লিভিং টিস্যুতেও পাওয়া যাচ্ছে। ঠিক আমরা যদি আমরা চলে যাই যে সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ, দ্যাট ইজ সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সেখানে কিন্তু আমরা এই বিষয়ে যথেষ্ট আলোচনা করেছি। তাহলে এখানেও আমরা দেখছি যে সেম জিনিস, হ্যাঁ কিছু হয়তো পার্সেন্টেজ কম বেশি থাকতে পারে, কিন্তু মূলত যেটা থাকবে উভয় জায়গাতেই একই রকম অংশগুলো দেখতে পাবো, একই এলিমেন্টসগুলো দেখতে পাবো। However, closer examination revealed that the relative abundance of carbon, hydrogen in respect to other elements is higher in living organism. তাহলে লিভিং অর্গানিজমে কি না সব কিছুই থাকে, দুটোতে সব কিছুই থাকবে, কিন্তু লিভিং অর্গানিজমে হায়ার থাকবে। হাইড্রোজেন, কার্বন অ্যান্ড হাইড্রোজেন, এই দুটো মনে রাখো। অল লিভিং অর্গানিজম আর মেড আপ অফ সেম এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। সমস্ত প্রাণী আমরা জানি যে আমরা একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে অতি মানে মানুষ অবধি আমরা দেখি, যদি তাদের কোড, জেনেটিক কোড পর্যন্ত দেখি একই, এটিজিসি এলিমেন্টস আছে, অন্যান্য যে অর্গানিক এবং ইনঅর্গানিক প্রায় জিনিস একই থাকে। ইফ উই পারফর্ম অ্যানালাইসিস অফ এ প্ল্যান্ট টিস্যু, আমরা যদি একটা প্ল্যান্ট টিস্যুকে অ্যানালাইসিস করি, অ্যানিম্যাল টিস্যু অর এ মাইক্রোবিয়াল পেস্ট, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন অ্যান্ড সেভারাল আদার এলিমেন্টস আর অবটেইন, বিভিন্ন এলিমেন্টসগুলো আমরা সেখানে পাবো
দ্য সেম অ্যানালাইসিস মেড অন নন লিভিং ম্যাটারেও যদি আমরা করি, লাইক এ পিস অফ আর্থ ক্রাস্ট, তাহলে গিভ এ লিস্ট অফ সিমিলার কেমিক্যাল, সমান পরিমাণ আমরা দেখতে পাবো। এ ক্লোজার এক্সামিনেশন রিভিল দ্যাট দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ কার্বনস এবং হাইড্রোজেন বেশি থাকবে লিভিং টিস্যুতে। ঠিক আছে, নেক্সট এটা কী বলছে, আমি তারপর সরাসরি চলে আসছি যে অ্যানালাইজ, যার মাধ্যমে এটা বুঝতে পারবো, অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশন বায়োমলিকুলসে। All living organisms are made of similar elements. In living organisms, carbon, hydrogen and carbon, oxygen and hydrogen are abundant with respect to other elements. NCERT বলছি। এবার এই যে আমি ছকটা দিয়েছি, এটাই তোমার এনসিইআরটিতে বিস্তৃতভাবে অতি শুদ্ধ ইংরেজি ভাষায় বর্ণনা করেছে এবং অনেক বড় এরিয়া নিয়েও। অনেকেরই এটা মাথায় ঢোকে না, যার জন্য এটা ছকের মাধ্যমে করে রেখেছি। কি করব না, অর্গানিক দুভাবে করতে পারি, একটা ইনঅর্গানিক আর অর্গানিক কেমিক্যাল কম্পোজিশন। আমরা প্রথমে অর্গানিক যে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ACC, সেইটা প্রসিডিউরটার নাম কি, ACC। কি করব, যে হামনদিস্তা যাকে বলা হয় বাংলায়, ঠিক আছে, তার মধ্যে আমরা একটা লিভিং টিস্যু নেব, এনি টাইপ অফ লিভিং টিস্যু নেব, এবং তার মধ্যে যেটা দেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরোটাই কিন্তু এনসিইআরটি, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। বাবা এটা মনে রেখো নামটা, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তার মধ্যে দেব, লিভিং টিস্যু দেব এবং পেস্টেল দিয়ে আর একদম এটাকে গ্রিলিং, মানে কি করব, একদম যেমন ওই কী করে না, ওই দেখবে আগে ঠাকুমা দিদিমারা করতো, ওই পান হামনদিস্তায় যেমন ভাঙা হতো ওই ছোটো ছোটো ইয়ে দিয়ে, সেরকম ধরনের একটা যন্ত্র, তা দিয়ে আমরা পেস্ট করবো, একটা তাদেরকে থিক স্ল্যারির অবটেন পাবো, একটা কাদা কাদা মতন অবস্থান পাবো। সেই অংশটাকে আমরা চেস্ট ক্লথ আর কটনের মধ্যে দিয়ে পাস করাবো, এত সূক্ষ্ম ছিদ্র তার মধ্যে দিয়ে পাস করবো, ফিল্ট্রেট করব। ফিল্ট্রেট করলে কিছু পাস হয়ে যাবে, কিছু পাস হয়ে যাবে আর কিছু পাস হবে না। যেটা পাস হবে তাকে বলবো ফিল্ট্রেট, হুইচ ইজ অ্যাসিড সলুবেল, তারা অ্যাসিড সলুবেল, অ্যাসিডে সলুবেল, মনে রেখো অ্যাসিডে সলুবেল। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখব লিপিড অ্যাসিডে সলুবেল না, অথচ তাকে এখানে রাখা হচ্ছে না, অন্য জায়গায় রাখা হচ্ছে। আর যেটা পড়ে থাকছে তাকে বলছে রিটেন্টেড, হুইচ ইজ অ্যাসিড ইনসলুবেল, যা অ্যাসিডে ইনসলুবেল। পুল বলতে কি বোঝায় না, একটা সমারোহ, অনেকগুলোর একটা আধার। তাহলে দুটো পার্ট পাবো, একটা হচ্ছে কি, যেগুলো হচ্ছে অ্যাসিড সলুবেল পুল পাবো, আর একটা হচ্ছে অ্যাসিড ইনসলুবেল পুল। অ্যাসিড সলুবেল পুলস এগুলো, দিজ আর স্মলার মলিকুলস of 18 to 100 Daltons, like কি অ্যামাইনো অ্যাসিড, সিম্পল সুগার যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, রাইবোজ, এইসব এই টাইপের। অ্যান্ড নিউক্লিওটাইড আমরা জানি কি দিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড, নাইট্রোজেনাস বেস প্লাস সুগার প্লাস ফসফেট, এই দিয়ে হয় হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি কি না অ্যাসিড সলুবেল, আকারে অনেক ছোট। এগুলো কি, হ্যালো, হ্যাঁ, these are called মাইক্রো, তাহলে এদের মধ্যে হলো মাইক্রো বা বায়ো মাইক্রো মলিকুলস, ফাউন্ড রাইটলি ইন, কোথায় পাওয়া যায়, সাইটোপ্লাজমিক কম্পোজিশনে পাওয়া যায়। গেল একটু করতে, এই কলাগুলোকে কিন্তু মনে রাখতেই হবে। আর নেক্সট যেগুলো ছাঁকনির ওপারে, মানে চা ছেঁকেছি পাস হয়ে গেছে, চায়ের চা পাতাগুলো যেগুলো রয়ে গেছে সেরকম, যেটা ছাঁকনির অবশিষ্টাংশ রয়ে গেছে, দিজ আর কি প্রোটিনস,
নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, পলিস্যাকারাইড, লার্জ মলিকুলস, মলিকুলার ওয়েট কত অ্যাভাব মানে 1000 অর অ্যাভাব 1000 ডাল্টনস। এর মধ্যে লিপিডকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে তার একটা বিশেষ কারণ আছে। লিপিডের কিন্তু মলিকুলার ওয়েট 800 ডাল্টন, তার সত্যি এখানে রাখা হয়েছে, তার পিছনে কতগুলো কারণ আছে। লিপিডস আর নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকুলস, কিন্তু এটা একদম স্ট্রিক্টলি না, ব্যতিক্রমী। তা সত্ত্বেও কেন রাখা হয়েছে? দেয়ার মলিকুলার ওয়েট কত 800, বাট ইট ইজ ফাউন্ড ইন দ্য মেমব্রেন। ভালো করে বোঝো, মেমব্রেনে থাকে। আর ওগুলো আগেগুলো কোথায় বলেছি? সাইটোপ্লাজমে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডিফারেন্সটা কি? মেইনলি মাইক্রোটা হচ্ছে সাইটোপ্লাজমিক, আর এটা পাওয়া যাবে মেমব্রেন। আমরা জানি মেমব্রেন প্রোটিন, মেমব্রেনে যেমন প্রোটিন আছে, মেমব্রেনে তেমন লিপিড আছে, ফসফোলিপিড হিসাবে থাকে, আমাদের পড়া হয়ে গেছে, আমরা জানি। এবং ওয়াটার সোলুয়েবল নয়, এবং এটা ওয়াটার অ্যাসিড সোলুয়েবল মানে কি? ওয়াটার সোলুয়েবল, পোলার দ্রবণে এটা সোলুয়েবল নয়, ঠিক আছে। অলসো ইনসোলুয়েবল নেচার ইন অ্যাকোয়াস মিডিয়াম অফ সেল। সেই জন্যই তো আমরা দেখেছি যে এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন এইদিকে হচ্ছে পোলার হেড থাকে, এদিকেও পোলার হেড থাকে। এখানে H2O প্লাস মানে H2ওর সঙ্গে আসক্ত থাকে, এদিকেও H2ওর সঙ্গে আসক্ত থাকে। কিন্তু এই মাঝখানটা হচ্ছে হাইড্রোফোবিক। এই হাইড্রোফোবিকে এখানেই থাকে হচ্ছে লিপিড। মনে রেখো, এই যে লিপিড, কোলেস্ট্রল, এবং এই লিপিডগুলো কি? লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে এটা মেইনলি কোথায় থাকবে? সাইটোপ্লাজম এবং সেল অর্গানেলের মধ্যে থাকবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম, এইটুকু কিন্তু বুঝতে পারলেই যথেষ্ট। এখান থেকে যা কোশ্চেন আসবে এর মধ্যে দিয়ে আসবে। বিগত প্রায় 5-6 বছরের মধ্যে কোনো কোশ্চেন পড়েনি এখান থেকে, 5-6 বছর কোনো কোশ্চেন পড়েনি। অতএব এই চ্যাপ্টারটার এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, ম্যাক্রোই বলবো, কিন্তু এক্সেপশনাল ম্যাক্রো। লিপিড অলওয়েজ ম্যাক্রোর মধ্যে ইনক্লুড করা হয়েছে, কারণ ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে বৈশিষ্ট্যগুলো বললাম। কিন্তু ব্যতিক্রম কথাটাও আমরা তার সঙ্গে জুড়ে দেবো, বোঝা গেল? কিন্তু কোশ্চেন যদি আসে যে ম্যাক্রো না মাইক্রো, তখন কিন্তু অবশ্যই ম্যাক্রোর মধ্যে যাবে। এবার যা যা বললাম সেই কথাটাই একদম সংক্ষিপ্তকারে এখানে বলা হয়েছে। টু অ্যানালাইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন উই ক্যান টেক এনি লিভিং টিস্যু অ্যান্ড গ্রিন্ড ইট ইন কিসে করি আমরা? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে, ইউজিং মর্টার অ্যান্ড পেস্টেল। উই অবটেন থিক স্লারি পেলাম ইফ উই হ্যার টু স্টেন যদি করি, অর ফিল্ট্রেশন যদি করি, দিস থ্রো এ চিজ ক্লথ। কি? হ্যাঁ 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 Cl3 হবে, Cl3 হবে। এই যে Cl3, একটা Cl, দুটো Cl, তিনটে Cl, ঠিক আছে। ওখানে ওখানে ভুল আছে লেখা। আরে বাবা, হ্যাঁ ভুল লেখা আছে, আমি জানি, ওটা ঠিক করে নেবে, কোনো অসুবিধা নেই, ওইটা টাইপ করতে গিয়ে হয়েছে, ঠিক আছে। এই যে এইখানটা দেখো ঠিক করা আছে, হ্যাঁ, এটা দেখতে পেয়েছ? এটা একদম ঠিক করা আছে, ওকে। এটা ফিশার মডেল, আর এটা এম্পিরিক ফর্মুলা। এখানে হবে Cl3। চিজ ক্লথ আমরা দেবো বা কটন দেবো, 2 ফ্যাক্টরস, যেটা হচ্ছে ফিল্ট্রেট অফ অ্যাসিড সোলুয়েবল পাবো, সেটাকে বলবো বায়ো মাইক্রোমলিকুলস। আর রিটেন যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিড ইনসোলুয়েবল, সেটা হচ্ছে ম্যাক্রো, ওকে। Scientists have found thousands of organic compound in acid molecule soluble মধ্যে পায় all the carbon compounds that we get from living tissue can be obtained biomolecules. তাহলে বায়োমলিকুলস আমরা মেইনলি মেড আপ অফ কার্বন। তাহলে কি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই দুটোর মধ্যে যদি 1:2 রেশিওতে
অক্সিজেন ইজ টু হাইড্রোজেন থাকে, তাহলে আমরা বলি সেটাই কার্বোহাইড্রেট। কার্বন হাইড্রেট, জল অঙ্গার মানে জলের সঙ্গে যুক্ত হলে কার্বোহাইড্রেট। এবার কি এই একই জিনিস থাকবে, কিন্তু তাতে কখনোই এই 1:2 রেশিওতে জল থাকবে না, তাহলে সেটা ফ্যাট। খুব কম পরিমাণে থাকবে O2 মানে নগণ্য, কার্বন এবং হাইড্রোজেন পরিমাণেতে খুব কম পরিমাণে থাকবে অক্সিজেন, তাহলে সেটা ফ্যাট। আর কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যদি নাইট্রোজেন যুক্ত হয়ে যায় তবে সেটা প্রোটিন। আমরা মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটে যে মূল খাদ্য উপাদান, ভালো করে বোঝো, খাবার হচ্ছে 6টা তার উপাদান, 6টা। তাহলে কি কি আছে? তিনটে, 1 2 3, তিনটে হচ্ছে মূল খাদ্য উপাদান, যেটা হচ্ছে ডাইজেস্টেবল, আমাদের খাদ্যনালীতে ডাইজেস্ট করতে হয়, সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। আর 15 কি? 4 হচ্ছে ওয়াটার, 5 হচ্ছে ভিটামিন, 6 হচ্ছে তোমার হচ্ছে খনিজ লবণ মানে হচ্ছে মিনারেলস। এই তিনটে কোনো হজম করার দরকার হয় না, সরাসরি শোষিত হয়। এগুলো হচ্ছে তার মধ্যে ভিটামিনস হচ্ছে কি আমাদের কী খাদ্য না রোগ প্রতিরোধ করে, ডিফেন্সিভ। মিনারেলসও তাই। সেই জন্য আমরা এখানে যেটা বললো বায়োমলিকুলস বলতে কার্বন কম্পাউন্ড বলতে কিন্তু মেইনলি এখানে বোঝানো হলো কি কাকে না, যেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এছাড়া কি তোমার ইয়েতে কার্বন নেই? নিউক্লিক অ্যাসিড অফকোর্স আছে, কিন্তু আমরা এখানে এইটুকু অবধি আমাদের মাথায় রাখার দরকার। লিভিং অর্গানিজম হ্যাভ অলসো গট ইনঅর্গানিক এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস ইন দেম। অবশ্যই থাকবে ইনঅর্গানিক, আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, এ তো সবই আছে, তাই না? তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড আছে। ওয়েট ভেজা মানে সিক্ত ওজন কী হবে? লিভিং টিস্যু বা স্ট্রাকচার। আর ড্রাই ওয়েট কী হবে? যদি আমরা সেই ওয়েট মানে জলাশক্ত ওজনকে যদি আমরা জলটাকে মাইনাস করতে পারি তাহলে আমরা পাবো ড্রাই ওয়েট। এটা তোমরা সবাই জানো এই বিষয়ে। নেক্সট যেটা হচ্ছে আমরা ইনঅর্গানিক, প্রথমে করেছিলাম অর্গানিক অ্যানালাইসিস, আর এটা হচ্ছে ইনঅর্গানিক অ্যানালাইসিস। এটাকে বলা হয় ASH অ্যানালাইসিস, ঠিক আছে? অ্যাশ অ্যানালাইসিস ফর ইনঅর্গানিক। কী করবো? একটা লিভিং টিস্যু নেবো এবং তাকে ওয়েট অ্যান্ড ড্রাই করব। তাহলে কী ইভাপোরেট করবে? কার্বন ডাইঅক্সাইড, জল বেরিয়ে যাবে যখন আমরা তাকে শুষ্ক করব। এবং ফুললি আমরা যদি তাকে পোড়াই, বার্ন করি, পোড়াই, তাহলে কি হবে? H2O রিমুভড হয়ে যাবে। আর কি হবে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, ওর মধ্যে কার্বন, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। এই দুটো অংশ বেরিয়ে যাওয়ার পরে রেমনেন্ট কি পড়ে রইল? অ্যাশ। দিস অ্যাশ কন্টেন্ট কি থাকবে? কন্টেন্ট এলিমেন্টস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা। ইন দ্য অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন ইনঅর্গানিক কম্পোনেন্টস লাইক সালফেট, ফসফেট অলসো প্রেজেন্ট। ক্লিয়ার? এইটুকুই তোমার এনসিইআরটিতে আছে, এইটুকু তোমাকে এনসিইআরটিতে বুঝতে হবে, এইটুকু অন্তত মনে রাখতেই হবে। এছাড়া সালফেট, ফসফেট ছাড়া কি অন্য কি অক্সাইডের নেই? অবশ্যই থাকবে, কিন্তু আমাকে এইটুকু কিন্তু বুঝতে হবে। কারণ মানুষের দেহকে পোড়ালে বলে সেখানে কিন্তু গোল্ড পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? গোল্ড পাওয়া যায়নি, তাহলে সেখানে ক্যালসিয়াম পাওয়া যাবে না, সেখানে ম্যাগনেসিয়াম পাওয়া যাবে না, নাইট্রোজেন পাওয়া যাবে না? পাওয়া যাবে। অতএব তারও বিভিন্ন অক্সাইড পাওয়া যাবে। অ্যাজ if the tissue is fully burned, all carbon compounds are oxidized to gaseous, যেটা হচ্ছে কী হবে? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপর। দেখো ওয়াটার ভেপর H2O আমি কিন্তু দিয়ে দিয়েছি। H2Oর ব্যাপারটা একটু দেখে নেবে, কেমিস্ট্রিতে তো পড়বেই, কেমিস্ট্রি স্যার পড়াবেন, তো সত্য বলছি ওয়াটার একটা এমন একটা সলভেন্ট, এর কি তোমরা জানো? অক্সিজেনের এই যে হাইড্রোজেন এই যে যুক্ত, এর সঙ্গে আবার ইলেকট্রোনেগেটিভ চার্জ, এই যে ইলেকট্রোনেগেটিভ চার্জ, এর মধ্যে হাইড্রোজেন বন্ড এমনভাবে যুক্ত হয়ে যায়, প্রচণ্ড টাইটলি হাইড্রোজেন বন্ড তৈরি হয়।
ওইখানে কিন্তু জলের গঠনটা একটু দেখে নেবে, তোমরা কেমিস্ট্রিতে এমনিই পড়বে। তাহলে রিমেনিং থাকলো কি না অ্যাশ, বাকি যেটা পড়ে এলো সেটা কি থাকলো না অ্যাশ। দিস অ্যাশ কন্টেন ইনঅর্গানিক এলিমেন্টস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ডাইওড কার্বন কম্পাউন্ডস। ডাইওড কি হবে মাইনাস কার্বন কম্পাউন্ড। এখানে যেটা আমি দেখিয়েছি চার্ট, মানে এনসিআরটি চার্ট, অবশ্যই দেখবে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে কোথা থেকে, CNR রাও আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি, কোথায় না ইউনিভার্সিটি প্রেস হায়দ্রাবাদ। দেখো এইটা কিন্তু মনে, এই নিচে যে লেখাটা তোমরা খেয়াল করো না কোথা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যে এলিমেন্টসগুলো পাওয়া যাচ্ছে আর্থ কাস্ট আর হিউম্যান বডিতে এবং লিথোস্ফিয়ারে যা পাওয়া যাচ্ছে সব কিছু আছে তোমার এখানে। যা যা এলিমেন্টস আছে প্রতিটা এলিমেন্টসই কিন্তু দুতরফেই আছে, কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম। ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, উভয় ক্ষেত্রেই ম্যাক্সিমাম আমরা পাই, কিন্তু তারপর থেকে এই অবধি ক্রমশ কমতে থাকে, যেটা হচ্ছে কি নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম। নাইট্রোজেন না ভেরি লিটিল থাকবে কোথায় না আর্থ ক্লাসে, আমাদের এখানে এটা মনে রাখতে হবে, তার থেকে অনেক বেশি থাকে আমাদের দেহে। তারপরেগুলো একটু মনে রাখো। আর নেগলিজেবল সিলিকন আমাদের দেহে থাকেই না, ঠিক আছে। এই কতগুলো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, কোনটা কত পার্সেন্ট, তার যেটা তোমাদের মনে রাখার দরকার সেটা হচ্ছে হাইড্রোজেন কিন্তু বেশি থাকবে হচ্ছে আর্থ ক্লাসে, আমাদের দেহে কম থাকবে। কার্বন কিন্তু তুলনামূলকভাবে কত থাকে 0.03 তোমরা জানো, কিন্তু আমাদের দেহে অনেক বেশি। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলোর থেকে কিন্তু টুকটাক কোশ্চেন আসতে পারে। অতএব এখানে এনসিআরটি বেস, অন্য কোনো বই দেখার দরকার নেই, কারণ অন্য কোনো বইতে, বিভিন্ন বইতে, বিভিন্ন কেমিস্ট্রি বইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু তোমাকে এনসিআরটি মনে রাখতে হবে, অন্য জায়গায় কোনো কিছু মনে রাখার দরকার নেই। নেক্সট আরেকটা লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ ডিপেন্ডস অফ ইনঅর্গানিক লিভিং টিস্যু। লিভিং টিস্যুতে ইনঅর্গানিক কী কী থাকে, সোডিয়াম থাকে, দেখো পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ওয়াটার থাকে, আর কম্পোনেন্ট সোডিয়াম, ক্যালসিয়াম কম্পোনেন্ট, এই যেগুলো আছে এগুলো এখান থেকে কোনোদিন প্রশ্ন পড়েও না, খুব রেয়ার হতে তো দেখিনি সেভাবে, খুব রেয়ার পড়ে, কোশ্চেন সেভাবে পড়ে না। নেক্সট যেটার মধ্যে আমরা আলোচনা করব প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবোলাইটস। মেটাবোলাইটস বলতে কী বলে, মেটাবলিক প্রসেসের মাধ্যমে যা উৎপন্ন, তাই হচ্ছে মেটাবোলাইটস। molecules would have thousands of organic compound including amino acids, sugar, etc. We can call these biomolecule as metabolites. এগুলোকে আমরা কি মেটাবোলাইটস বলি, কারণ কি এই অ্যামাইনো অ্যাসিড, সুগার, তারপর মনে করো প্রোটিন, আরও অনেক কিছু আছে, সব কিছুই কিন্তু মেটাবলিক প্রসেসে অংশগ্রহণ করে, সেই জন্য মেটাবলিক। মানে টু টাইপস। প্রাইমারি মেটাবলাইটস কাকে বলছি আমরা খুব ভালো করে বুঝে নাও, মলিকুলস হুইচ আর প্রেজেন্ট ইন অল অর্গানিজম, সব অর্গানিজমে পাওয়া যাবে, এবং আইডেন্টিফাইয়েবল ফাংশন, তাদের কাজ আমাদের জানা, এবং তাদের যে রোল সেটাও আমাদের জানা ইন নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে। তার মানে নন যে মেটাবোলাইটসগুলো তাদের আমরা কোথায় দেখতে পাবো, অর্গানিজমের মধ্যে দেখতে পাবো, এবং যাদের কাজ এবং ফাংশন, মানে মেনলি তাদের ভূমিকা এবং কাজ দুটোই আমাদের জানা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টে। আর সেকেন্ডারি মেটাবোলাইটস মেনলি প্ল্যান্টসে এবং ফাঙ্গাস এবং মাইক্রোবসে বেশি পরিমাণে মেনি কম্পাউন্ডস আদার দেন মেটাবোলাইটস পাওয়া যায়, যেটা হচ্ছে অ্যালকালয়েড। জানো তোমরা ফ্লাভোনয়েডস হচ্ছে উদ্ভিদেই থাকে, রাবার জানো উদ্ভিদেই থাকে, এসেন্সিয়াল অয়েলস উদ্ভিদে থাকে, অ্যান্টিবায়োটিক্স আমরা জানি অ্যান্টিবায়োটিক্স বিভিন্ন তোমার মাইক্রোবস থেকে তৈরি করা হয়, কালার পিগমেন্টস উদ্ভিদে থাকে, সেন্ট, গামস, স্পাইস, এই যে এইগুলো এদের কিন্তু রোল কিন্তু আমাদের সব জানা নেই, এবং এরা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস, এবং এরা কিন্তু ইউজফুল ফর হিউম্যান বিংস, মানুষের ক্ষেত্রে খুব উপকারী। কী বলছি, দ্য রোল অর ফাংশন অফ অল সেকেন্ডারি মেটাবোলাইটস আর নট নোন, প্রত্যেকটার কাজ আমাদের জানা নেই। মেনি অফ দেম ইউজফুল আমাদের কাছে, যেমন রাবার, ড্রাগস, স্পাইসেস, তারপর সেন্ট, পিগমেন্টস,
সাম সেকেন্ডারি মেটাবলাইটস হ্যাভ ইকোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। এগুলো আমরা 12-এর ইকোলজি পয়েন্টে আমরা অনেকগুলো জিনিস পেয়ে যাব। সেকেন্ডারি মেটাবলাইটস এখানে খুব ভালো করে এগুলো কিন্তু মনে রাখতেই হবে, কী কী পিগমেন্টস, ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন কোথায় থাকে, এগুলো কিন্তু আলোচনা করেছি, কিন্তু আমি আর এখন আলোচনা করব না, এগুলো সব আলোচনা হয়ে গেছে। অ্যান্থোসায়ানিন কোথায় থাকবে? সাইটোপ্লাজমে না ভ্যাকুওলে? কোথায় থাকে কোশ্চেন রইল, সব বোঝানো হয়ে গেছে। অ্যালকালয়েডস কী কী, মরফিন, এগুলো 12-এ পড়বো। টার্পিনয়েডস, এসেন্সিয়াল অয়েলস কী কী, এগুলো প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে হবে। টক্সিন, লেকটিন, তারপর ড্রাগস, পলিমেরিক সাবস্টেন্স, এগুলো সবগুলো কিন্তু মুখস্থর মধ্যে রাখতেই হবে। বায়োম্যাক্রোমলিকুলস, দিজ আর ওয়ান features common of all those compounds found in acid soluble pools. Acid soluble pools এর মধ্যে one of the most common features. They are molecular weight কত হবে? 18 to 800 ডাল্টন অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটাকে বলবো আমরা মাইক্রো, আর মাইক্রোমলিকুলস বিলো 1000। দু জায়গায় বলেছে, দু রকম, সেই দুটোই বলে দিয়েছি। 18 to 800, আরেক জায়গায় লেখা আছে 1000। যেটা বলবে কোশ্চেনে সেটাই ঠিক। নেক্সট, দ্য অ্যাসিড সলুবল ফ্র্যাকশন হ্যাজ অনলি 4 টাইপস অর্গানিক কম্পাউন্ড। তাহলে অ্যাসিড সলুবল, অ্যাসিড ইনসলুবল যদি হয়, ইনসলুবল মানে গুলবে না, অ্যাসিডে গুলবে না, তা কি হচ্ছে? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড অ্যান্ড লিপিডস। প্রোটিন কী কী আমরা জানি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। নিউক্লিক অ্যাসিড আমরা জানি RNA অ্যান্ড DNA। পলিস্যাকারাইড গ্লুকান, গ্লুকানস, মানানস, জাইলান্স, মানে হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড হতে পারে। পলিস্যাকারাইডের মধ্যে যেমন সেলুলোজ, স্টার্চ, এগুলো পড়বো আমরা পরে, আর লিখছি না। লিপিডসের মধ্যে আমরা জানি লিপিডস কী কী আছে, সেগুলো আমরা পড়বো পরবর্তীতে। দিস ক্লাসেস অফ কম্পাউন্ডস উইথ দ্য এক্সেপশন অফ লিপিডস, কী বাদ দিলাম? লিপিডস হ্যাভ মলিকুলার ওয়েট রেঞ্জ অফ অ্যাবভ যদি হয় তখন তাকে বলবো ম্যাক্রোমলিকুলস। বায়োমলিকুলস, কেমিক্যাল কম্পাউন্ড ফাউন্ড ইন লিভিং অর্গানিজম আর 2 টাইপস। এটা আমরা আলোচনা করলাম এইমাত্র, সেটাই এখানে আবার লিখেছি। সিম্পলি বায়োমলিকুলস বলবো যদি কম হয়, আর যদি 1000 ডাল্টনের বেশি হয় তাহলে অ্যাসিড ইনসলুবল হবে, ম্যাক্রোমলিকুলস বা বায়োম্যাক্রোমলিকুলস বলবো। নেক্সট হচ্ছে দ্য মলিকুলস in the insoluble fraction with the exception of lipids, polymeric substances, lipids কে আমরা molecular do not exceed বলছে 800 Dalton, also acid insoluble fraction and small molecular weight compounds and are present only in such but also arranged in structure of cell membrane and others membrane। ঠিক আছে, যে কথাগুলো প্রথমে আলোচনা করি সেগুলো এখানে আলোচনা করছে। when grained in a tissue and disrupt the cell structure, যখন আমরা করব তখন কিন্তু এটা আস্তে আস্তে ভেঙেই যাবে। সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেনস আর ব্রকেন ইন্টু পিসেস অ্যান্ড ফর্ম ভেসিকেলস হুইচ আর নট ওয়াটার সলুবেল, যেটা কখনোই ওয়াটারে সলুবেল হবে না। দেয়ারফর দ্য মেমব্রেন ফ্র্যাগমেন্টস ইন দ্য ফর্ম অফ ভেসিকেল গেট সেপারেটেড অ্যালোন উইথ দ্য অ্যাসিড ইনসলুবল পুল, হ্যান্স এটা হচ্ছে ম্যাক্রো মলিকুলার ফ্র্যাকশন লিপিড, আর নট স্ট্রিক্টলি মাইক্রো। তাহলে স্ট্রিক্টলি কখনোই ম্যাক্রোমলিকুল না, ঠিক আছে? স্ট্রিক্টলি আমরা ম্যাক্রোমলিকুল বলবো না।
The acid soluble pool represent roughly the cytoplasm composition. Macromolecules of cytoplasm from cytoplasm and organelle become acid. তাহলে এটা দুটোতেই থাকবে আর এটা শুধু সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এইটাই মনে রাখতে হবে। সাইটোপ্লাজম এবং অর্গানেলের মধ্যে ম্যাক্রোমলিকুল আর মাইক্রো হচ্ছে অ্যাসিড সলুবেল, মানে সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। টুগেদার দ্য বোথ রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার কেমিক্যাল কম্পোজিশন অফ লিভিং, দুটো মিলেই পুরো অর্গানিজমের এন্টায়ার কম্পোজিশনের মধ্যে থাকে। ইন লিভিং টিস্যু or in living organism water is most abundant, এটা অবশ্যই মনে রেখো, ওয়াটার হচ্ছে সব থেকে বেশি পরিমাণে থাকে। একটা লিভিং বডিতে প্রায় 70% অ্যাভাব ওয়াটার থাকবে। অ্যাভারেজ কম্পোজিশন অফ সেল, সেলের যে অ্যাভারেজ কম্পোজিশন ওয়াটার মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা ওয়াটার 70 to 90, প্রোটিন, দেখো এই দুটো যদি থাকে তবে ক্লয়েডিয়াল নেচার হয়ে গেল, অতএব লিভিং। এই দুটোর পার্সেন্টেজটা ফলো করো। লিভিং যে তার প্রধান কারণ হচ্ছে জল এবং প্রোটিন, জলের পরেই প্রোটিন থাকবে, প্রোটিন থাকলেই সেটা লিভিং হতে হবে। উইদাউট প্রোটিনে নাইট্রোজেন রয়েছে, আর নাইট্রোজেন মানেই প্রোটিন, অর্থাৎ প্রোটিন থাকলে পরে সেটা হবে ক্লয়েডিয়াল নেচার, যেমন তোমার প্রোটোপ্লাজম। নেক্সট কার্বোহাইড্রেট থাকবে কত, 3%, লিপিড 2%, নিউক্লিক অ্যাসিড 5%, আয়ন মাত্র থাকবে হচ্ছে 1%। এগুলো কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন পড়েছে। অতএব এই যেটুকু অবধি পড়ানো হলো